বাংলাদেশ ক্রিকেটে সবকিছুতেই থাকে নতুনত্ব। নতুন করে ব্যাকসিটে থাকার যে পেইন সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে ফেস করছিল। অন্তত যখন ফুটবলটা খুব রাইজ করে গিয়েছে এবং সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে যখন পুরো দেশ উত্তাল, সেই সময়ের ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেও বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন বিসিবির প্রেসিডেন্সি পজিশনটা চেঞ্জ হয়েছে। বিসিবির এই মুহূর্তে যিনি হেড করছেন তিনি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট দলের ভেতরেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করছি, স্পেশালি লিডারশিপ পজিশনগুলোতে। গতকালই আমরা দেখেছি লিডারশিপ পজিশনে একটা বড়সড় পরিবর্তন। নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা কয়েক মাস আগেও ৩ ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, একে একে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি হারাচ্ছেন প্রত্যেকটা ফরম্যাটে। প্রথমে হারালেন তিনি টি-20 ক্যাপ্টেন্সির ফরম্যাটে। সেখানে লিটন কুমার দাসকে ১ বছরের জন্য বিসিবি নিয়োগ দিয়েছে বাংলাদেশ টি-20 টিমের ক্যাপ্টেন হিসেবে এবং তারপর শান্ত যখন ওডিআই এবং টেস্টের ২ ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রস্তুত করে রাখছিলেন শ্রীলঙ্কা সফরের জন্য, ঠিক সেই সময় আরো একটা ধাক্কা খেলেন। আরো একটা খবর পেলেন বিসিবির কাছ থেকে এবং সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন ক্যাপ্টেন করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ২০২৪-এ বাংলাদেশের যদি পরিসংখ্যানগত দিক থেকে দেখি, ওভারঅল সেরা প্লেয়ার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩ ফরম্যাট মিলিয়ে রানের সংখ্যায়, উইকেটের সংখ্যায় দারুণ একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছেন অন্তত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। তো সেই হিসেবে মেহেদী হাসান মিরাজ তার স্টকটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছিলেন ঠিকই, তবে কোন লজিকে আসলে ক্যাপ্টেন্সির পরিবর্তনটা করা হয়েছে সেটারও কিন্তু কোনো উত্তর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা যদি লিটন কুমার দাসকে কেন দেয়া হয়েছিল টি-20 ক্যাপ্টেন্সি সেটার দিকে একটু চোখ বুলাই। অবভিয়াসলি লিটন দাস তিনি টি-20 সিরিজে যখন ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, ৩ ম্যাচের সেই টি-20 সিরিজে বাংলাদেশ ৩-০ তে জিতেছিল। তো একটা সাকসেস পাওয়ার পর লিটনকে কিন্তু টি-20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছিল একটা আস্থার জায়গা থেকে যে তিনি এই দলটাকে হয়তো সামলে সামনের দিকে নিয়ে যেতে পারবেন এবং নাজমুল হোসেন শান্ত, যিনি ৩ ফরম্যাটের ক্যাপ্টেন বাংলাদেশের, তার কাছ থেকে একটু রেসপন্সিবিলিটির ভারটা নামানো, কারণ তার ব্যাটিং ফর্মটা কিন্তু খুব ভালো যাচ্ছে না এবং সেই জায়গা থেকে শান্তকে আরো একটু ব্যাটিং এ ফোকাস করার হয়তো সুযোগ বিসিবি দিয়েছিল। একটা লজিক রয়েছে সেটাতে। এবারে আসি ওয়ানডে ক্যাপ্টেন্সির যে পরিবর্তন গতকাল দেখলাম সেই জায়গাটায়। ঘটনাটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু অনেক নাটকীয় একটা ব্যাপার ছিল। নাজমুল শান্ত জানতেনই না যে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া হয়েছিল, তবে বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে আলাদা করে সেভাবে তাকে খোলসা করে ব্যাপারটা বলেননি। নাজমুল শান্ত হুট করে শেষ মুহূর্তে জানতে পেরেছেন যে তিনি আসলে আর ওডিআই টিমের ক্যাপ্টেন নন এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে করা হয়েছে। তো মেহেদী হাসান মিরাজ তিনি শেষ যখন বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করিয়েছিলেন সেটাও সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই ছিল, কারণ শান্ত সেই পুরো সিরিজটাতেই খেলতে পারেননি ইনজুরির কারণে। তিনি আসলে কি করেছিলেন অ্যাজ আ পারফর্মার, অ্যাজ এ ক্যাপ্টেন? ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ৩ ম্যাচের ওডিআই সিরিজে ৩-০ তে হেরেছিল মিরাজের ক্যাপ্টেন্সিতে। সুতরাং ওই হারের পর মিরাজকে আসলে কোন ক্যাপাসিটিতে বা কোন লজিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও তারা ক্যাপ্টেন্সিটা দিচ্ছে, পার্মানেন্ট ক্যাপ্টেন্সি তাও ১ বছরের জন্য, সেটারও কিন্তু তেমন একটা লজিক নেই। একটা লজিকই হতে পারে যে এই সময়ে ডেফিনিটলি মেহেদী হাসান মিরাজ ওয়ানডে টিমের একজন অপরিহার্য সদস্য হয়ে গেছেন এবং সেখান থেকেই হতে পারে যে শান্তর উপর থেকে হয়তো আরো একটু চাপ কমানোর চেষ্টা করছে বিসিবি এবং সেখান থেকে হয়তো মেহেদী মিরাজকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। মেহেদী মিরাজ অবশ্য এজ লেভেল ক্রিকেটে ডেফিনেটলি বাংলাদেশকে ক্যাপ্টেন করেছেন। আন্ডার ১৯ টিমের ক্যাপ্টেন ছিলেন যিনি। এই দলটাও বেশ সফল হচ্ছিল। তারা যদিও আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি বা এশিয়া কাপ জিততে পারেনি, তারপরেও মেহেদী হাসান মিরাজের যেই দলটা সেই দলের অনেক খেলোয়াড়রাই কিন্তু পরবর্তীতে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন এবং ন্যাশনাল টিমের লিডারশিপ পজিশনেই এই মুহূর্তে আছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত মিরাজ ক্যাপ্টেন হওয়াতে বাংলাদেশের ওডিআই এর ফরম্যাটের যে ভাগ্যটা রয়েছে সেটার কোনো পরিবর্তন হয় কিনা বা খেলার প্রসেসের কোনো পরিবর্তন হয় কিনা, কারণ ইদানিংকালে ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খুবই শোচনীয়। টেস্ট ক্রিকেটের যে ক্যাপ্টেন্সি সেটা অন্তত নাজমুল হোসেন শান্ত ধরে রেখেছেন এবং টেস্ট সিরিজটা দিয়েই শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সফরটা শুরু হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গেছে এবং ১৭ তারিখ থেকে প্রথম টেস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে, সেটা শুরু হতে চলেছে। সেই টেস্টের আগে আমি আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি বাংলাদেশের প্রবাবল স্টার্টিং 11 নিয়ে কথা বলবো, শ্রীলঙ্কার শক্তিমত্তার দিক নিয়ে কথা বলবো এবং এবারের নতুন টেস্ট সাইকেলে বাংলাদেশের আসলে সম্ভাবনাটা কতটুকু সেটা নিয়ে আলোচনা করতে চলে আসবো। আপনারা থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, থাকবেন এই চ্যানেলটির সাথে এবং অবভিয়াসলি ভালো থাকবেন সবাই।